কথাই বলে যে মহিলারা যে কোনো শক্তিশালী সমাজের প্রেক্ষাপট পাল্টে দিতে পারেন। তবে সেই শক্তিশালী প্রেক্ষাপটকে আরও বেশি শক্তিশালী এবং উন্নততর করার জন্য মহিলাদের অবদান সেই ইতিহাস থেকে শুরু করে এখন অবধি কিন্তু চলে আসছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মহিলারা তাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু ছাপ রেখে গেছেন এবং রেখে চলেছেন। এবং আজকের যে এই ডেভেলপড যে সোসাইটি আছে সেখানে মহিলাদেরকে আবার নতুন করে নিজেদেরকে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারা কিন্তু তাদের মতো করে নিজেকে প্রমাণ করেই চলেছেন। এবং আমাদের সমাজে যখন আমরা দেখি কোনো ব্যতিক্রমী কাজে কোনো মহিলা তাদের সুস্পষ্ট ছাপ রেখেছেন, তাকে কিন্তু আমরা একেবারে কুর্নিশ জানাই সবাই মিলে। এমনই একটা ব্যতিক্রমী ফসল বা বলবো একটা জায়গা, সেটা হচ্ছে লোকো পাইলট। আমি জানি যারা যারা এটার সাথে পরিচিত রয়েছেন তাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে কারা এমন রয়েছেন যারা লোকো পাইলট হিসেবে কাজ করছেন। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এমন দুজন মহিলাকে আমরা পেয়েছি যাদেরকে নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি। তারা রয়েছেন আমাদের সাথে। আজকে আলাপচারিতায় থাকবো দুজনের সাথেই। আমাদের সাথে রয়েছেন শ্রীমতী পার্বতী দাস, নমস্কার, এবং রয়েছেন শ্রীমতী প্রতিমা বিন। নমস্কার। দুজনকেই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক কংগ্রাচুলেশন বা অভিনন্দন জানাবো তোমাদের দুজনকেই। তুমিই বলছি, কারণ এত সুন্দর একটা জায়গা নিজেদেরকে মহিলা প্রমাণ করতে হলে যখন যেটা করতে হয়, আমাদের সমাজের সাথে আমাদের চলতে হয় এবং সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রকে আমরা কিভাবে নিজেদের মতো করে দেখি সেটার জন্য কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে হয়, তাই তো? এবার দুজনের সাথেই যখন আলাপচারিতায় থাকবো, দুজনেই লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে এবং তার পরবর্তী ধাপ লোকো পাইলট, তার পরবর্তী ধাপ লোকো পাইলট, একদম। এবং তার জন্য বিভিন্ন অধ্যাবসায়, প্রচুর পরিমাণে শারীরিক ক্ষমতা, কনসেন্ট্রেশন, সব কিছু ভীষণভাবে প্রয়োজন হয়। বিশেষ করে সব ক্ষেত্রেই হয়, বিশেষ করে এই ক্ষেত্রটাতে। এবার একে একে একটু একটু করে জিজ্ঞেস করবো। প্রথমেই চলে যাবো তোমার কাছে। এই জার্নিটা কী করে শুরু হয়েছিল? সেই ছোটোবেলায় পড়াশুনো থেকে শুরু করে কোনোদিনই কি ভেবেছিলে যে এই লাইনে আসবে? প্রথমত কোনোদিনে ভাবিনি, ইভেন জব পাওয়ার আগে পর্যন্ত ভাবিনি যে এই লাইনে আসবো বলে। তো আমার স্কুল জীবন শুরু হয়েছে 2001 থেকে, শঙ্করাচার্য বিদ্যায়তন থেকে। তো ওইখান থেকে 2010 পর্যন্ত আমার মাধ্যমিক গেল। তারপর মাধ্যমিক থেকে ডিপ্লোমাতে এডমিশন নিয়েছি 2011। তো ওইখান থেকে ডিপ্লোমা টিআইটি থেকে করেছি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংহ থেকে করেছি। তো ওইখান থেকে ডিপ্লোমা সেরে 2014-এ ডিগ্রিতে এন্ট্রি নিলাম। ডিগ্রিতে এন্ট্রি 2014 থেকে 17 ডিগ্রি গেল। ডিগ্রির পরে 17 আমাদের পাস আউট হলাম। তারপর 2018-এ পাস আউটের পরপরই এইটার নোটিফিকেশন এসে পড়েছে যে আরআরবি রেলওয়েতে অনেক বড় রিক্রুটমেন্ট চলছে, তাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান একসাথে ছিল দুটাই। তো ফর্ম ফিল আপ করে দিলাম। তো ভাবিনি যে আসলে এই পোস্টে পেয়ে যাব বা পাবো করে। তো এরকম করতে করতে এক্সাম দিলাম, একটার পর একটা এক্সাম দিয়ে ফাইনালি সিলেক্ট হয়ে গেলাম। 2019 আমাদের কি বলে জয়েনিং লেটার এসেছে। তাহলে এই যে এখান থেকে একদম চলে যাবো বাবা তোমার কাছে প্রতিমা, তুমি সেমভাবেই তোমার পড়াশোনার জার্নিটা কোথা থেকে শুরু? আমি 1 থেকে 10 অবধি নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপর ডিপ্লোমা করেছি ধরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক, যেটা আমবাসাতে রয়েছে। আচ্ছা। তারপর আমি লেটারাল এন্ট্রি একটা এক্সাম দিয়ে আর কি ডিগ্রি করেছি টিআইটি থেকে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপর সেই আমিও 17-এ পাস আউট হলাম। তারপর সেই নোটিফিকেশন বের হলো আরআরবি, অনেক রিক্রুটমেন্ট হচ্ছে। তারপর ফর্ম ফিল আপ করলাম, এক্সাম দিলাম। আমিও ভাবিনি যে ওটা মানে এরকম একটা লাইনে যাব। এখন আছি, ভালো লাগছে, অন্য একটা লাইন আর কি, মানে যেটা নর্মালি কোনো মেয়েরা যেটা চুজ করে না, বা একটা আনসাকসেসফুল লাইন, বা অনেকের হয়তো বা জানাই নেই, অনেকেই জানেন না। আচ্ছা, তোমার দুজন তাহলে একই সাথে একই ব্যাচে ছিল? হ্যাঁ, একই ব্যাচে ছিলাম, কিন্তু আমাদের ব্রাঞ্চ আলাদা। আমি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা। দুজনই 2017-এ পাস আউট, সেম কলেজ থেকে। তাহলে এই যে এই চাকরির এই ব্যাপারটা রয়েছে, আমাদের সাধারণত কি থাকে যে আমরা যখন পড়াশোনা করি সেটাকে একটা মোটিভ নিয়ে আমরা চলি, এবং মোটিভটাকে আমরা একদম ঠিকভাবে একদম ফলপ্রসূ করার জন্য কি করি, বিভিন্ন ধরনের চাকরির অফার বা বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা দিই। তো কি করে ভাবলে যে ওইটাতেই দিতে হবে, ওইটাই একদম লেগে যায়? না, ওটা লাগবে এরকম কিছু ভাবিনি। অ্যাকচুয়ালি পাস হওয়ার পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেই, আমরাও নিয়েছিলাম, সাথে ব্যাংকিংও নিয়েছি, পিপিএসসি এসবের এক্সাম প্রিপারেশনও নিয়েছি।
তারপর এই নোটিফিকেশনটা এলো, ফিল আপ করলাম, প্রিলিমস দিলাম। যেহেতু আমরা প্রিপারেশন নিচ্ছি, প্রিলিমসটা ক্লিয়ার হয়ে গেল। প্রিলিমসে তো তেমন ছিল না। তো তারপর সবকিছু ক্লিয়ার হয়ে গেল, সিবিটি 2 হয়ে গেল। তারপর এটাতে সাইকো ছিল, সাইকো এক্সাম এক্সাম ছিল। স্পেশালি এটার জন্য। মানে আমরা আমাদের যারা দর্শকরা রয়েছে বা যারা মেয়েরা রয়েছে, বিশেষ করে যাদের কেরিয়ার এখনও তোমরা বিভিন্ন দিকে ভাবছো, যে যাদের আমাদের বিভিন্ন দিক খোলা রয়েছে, এখন আমরা বলি যে পড়াশুনো কোথাও একভাবে আটকে নেই, মানে শুধুমাত্র সায়েন্স বা হিউম্যানিটিস নিয়ে আমরা পড়বো এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের দিক খুলবে তা নয়, কিন্তু দিক কিন্তু অন্যদিকেও উন্মোচিত রয়েছে। আজকে দেখো তাদের কথা শুনিয়ে আমরা বুঝতে পারছি একটা খুব সাধারণ জার্নি কি সুন্দরভাবে অসাধারণ হতে পারে, আমরা এই দুজনকে দেখতে পাচ্ছি। এবং কি সুন্দরভাবে তোমরা বললে, ভাবনি কোনোদিনও, ভাবিনি। এবং এই কথাটাও আমাদের কিন্তু বুঝতে হবে যে তোমরা যে চাকরিটা এখন করছো লোকো পাইলটে, সেটাও কিন্তু অনেকটাই ব্যতিক্রমী, তাই হ্যাঁ, না? অনেকটাই ব্যতিক্রমী। বাকিরা বলবো মানে 100 জনের মধ্যে একজন যদি মেয়ে থাকে এরকম আর কি। তো তোমাদের এখানেও কি সেম, মানে Same. তোমরা যেখানে কাজ করছো? হ্যাঁ, আপাতত বদরপুরে আমরা 3 জন মেয়ে আছি। আচ্ছা, আর আমরা 2 জন তো প্রথম পেয়েছিলাম, তারপর কিছুদিন আগে একজন মেয়ে এসেছে, ও আগে ও আগে খড়গপুর ছিল, তারপর এখন ও এখানে এসেছে বদরপুর। তো ওইখানে আমরা এখন 3 জন মেয়ে আছি জাস্ট। আর ত্রিপুরা থেকে তোমরা দুজন? আমরা 2 জন, আর আরেকজন আছে ও ত্রিপুরা থেকে, তো ও জাস্ট কিছুদিন আগে জাস্ট বদরপুর আসলো, ওর আগে খড়গপুর ছিল। আচ্ছা 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 আচ্ছা। তাহলে পরবর্তী বেচার আর কি। আচ্ছা, তো তোমাদের ছোটোখাটো স্বপ্ন যেগুলো আমরা আমাদের জব রিলেটেড স্বপ্ন আমরা যেগুলো দেখি সাধারণত, সেই ধরনের কি কি স্বপ্ন তোমাদের রয়েছে একটু একটু করে শুনবো একজন একজন করে। আগে তোমার থেকে শুনি। জব পাওয়ার তো স্বপ্ন সবাই কম বেশি রাখে, তো সেজন্য আমিও রেখেছিলাম। আমরা তো অ্যাকচুয়ালি প্রথমে আমার মানে ব্যাংকিং লাইনটা খুব ভালো লাগতো। আচ্ছা, আমি স্টার্টিং কিন্তু ব্যাংকিং এর প্রিপারেশনই নিচ্ছিলাম। তারপর যেহেতু ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছিলাম, তো সেই নোটিফিকেশনটা বের হলো, তো এটা ক্লিয়ার হয়ে গেল, কারণ প্রিলিমসে মানে মোটামুটি সেমই থাকে। এখন মানে লাইনটা ঠিক আছে, মানে ভালোই লাগছে, তাহলে একটু অন্যরকম লাইন। অনেক মেয়েরাই হয়তো বা জানে না যে মেয়েরাও মানে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা লোকো পাইলট হিসেবে কাজ করতে পারে, তো আমরা এখন করতে পারছি, মানে খুব ভালো লাগছে। জব তো করতে হবে এটা জানতাম, যে এত পড়াশোনা করেছি কিছু না কিছু করতে হবে না, তো এখন এই জবই পাবো তো এটা ভাবিনি। তো পাস আউটের পরে তো এক্সাম দিয়েছি, বিভিন্ন এক্সাম, ব্যাংক হোক আর টিপিসি বা আরো রেলওয়ের আরো অনেক এক্সাম দিয়েছি, তো এই সবগুলো ক্লিয়ার হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো এটাই ভালো লেগেছে সব থেকে বেশি। এবং আমরা একটা কথা শুনি যে বিভিন্ন সময়ে মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয়, এটা যদিও একটু অন্য ধরনের কথা হয়ে যাচ্ছে, একটু বিরোধী, কিন্তু তারপরেও যে বিভিন্ন ধরনের আমাদের স্বাভাবিকভাবেই, যেহেতু তোমরা দুজনেই ম্যারিড এবং সংসার সামলাচ্ছ দুজনই, তো সুতরাং সংসারের সাথে সাথে এই প্রশ্নটা সকলের জন্যই আসে যে যিনি টিসিএস রয়েছেন, আইএস রয়েছেন, যিনি আইপিএস রয়েছেন, যিনি টিচার রয়েছেন, ডক্টর রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সকলেই যারা কাজে কর্মনিরত রয়েছেন তাদের জন্য কিন্তু সকলের জন্যই সংসারের বিভিন্ন ধরনের কাজকর্ম আমাদের একটা থাকে, দায় দায়িত্ব থাকে, সেটার সাথে সাথে নিজেদের চাকরির জায়গাটাকে কিভাবে ম্যানেজ করো তোমরা দুজনে? অবশ্য মানে এরকম একটা লাইন একটু অন্যরকম লাইন, মানে সাংসারিক লাইফ যেটাকে বলে আর ওয়ার্ক প্লেস দুটোই ম্যানেজ করা একটু কষ্ট হলেও মানে হয়ে যায়। আর যেহেতু বর্তমানে আমি অফিসে কাজ করছি, অ্যাকচুয়ালি আমার একটা ছোট্ট বাচ্চা আছে 15 মাসে, তো এখন মানে লাইনে কাজ করা আমার জন্য একটু অসুবিধা, কারণ যেহেতু বাচ্চা আছে, এখান থেকে লাইনে কাজ করা মানে কি এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া গাড়ি নিয়ে, তো বাচ্চা ঘরে রেখে সম্ভব না, তার জন্য বর্তমানে আমি অফিসে করছি। একটু কষ্ট হচ্ছে কিন্তু হয়ে যায়, মানে জব করতে গেলে তো একটু কষ্ট করতে হবে। বাচ্চাও আস্তে আস্তে বুঝতে শিখে গেছে, মা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে অফিসে চলে যায় আবার আসছে। আমার মনে হয় আমাদের পরিবারের যে সাপোর্টটা, উইদাউট ফ্যামিলি সাপোর্ট কোনো মতেই সম্ভব নেই। কারণ আমার মা আছে আর আমার শাশুড়ি মা আছে, ওনারা কিন্তু বদরপুরে গিয়ে থাকেন, মানে একজন না একজন থাকেন, মা গেলে শাশুড়ি মা চলে আসেন, শাশুড়ি মা যায় তখন মা চলে আসে, কারণ বাচ্চাকে তো দেখতে হবে, বাচ্চাকে তো আর ফেলতে পারবো না, জবও করতে হবে, আমার বাচ্চাকে দেখতে হবে, যতটুকু পারি আমি আমার চেষ্টা করি। তাছাড়া আমার মা, শাশুড়ি মা, তারপর ফ্যামিলি, তারপর আমার হাজবেন্ড খুব হেল্পফুল, সবাই মিলে আমাকে অনেক হেল্প করে। আদারওয়াইজ তো মানে অনেক কষ্ট হয়ে যেত বাচ্চা নিয়ে এই লাইনে জব করা ভীষণভাবে। সাংসারিক জীবনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই অবদান খুবই গুরুত্বপূর্ণ। তো আমার যেমন জবের পাশাপাশি আমার হাজব্যান্ড আমাকে খুবই হেল্পফুল করে, ওটার জন্য কোনো প্যানিক বা কোনো রকমের সমস্যা একদমই হয় না, যে বুঝতেই পারি না যে সাংসারিক জীবনে কিরকম ছিল আর ওইটা
আগের জীবনটা কিরকম ছিল, কিরকম ছিল। তফাৎই নেই, কারণ আমার হাজবেন্ডই অতটুকু হেল্পফুল। বাহ, ভীষণ সুন্দর। আমরা তাহলে এটাই আসলে যদি একদম ঠিকঠাক সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, উইদাউট ওদের- ফ্যামিলি সাপোর্ট without মানে family support মেয়েদের কিছু পক্ষে হবে না। মানে সবকিছু ম্যানেজ করা একটু কষ্ট, এটা কিন্তু বাস্তবিক সত্য। ঠিক আছে, আমরা ওটার জন্য মেয়েরা আজকাল সবখানে যেতে পারি। হাজবেন্ডের ফ্যামিলি বা নিজের ফ্যামিলি অনেক বড় অবদান ভীষণ থাকে। ভীষণ হ্যাঁ। একটা বড় ভূমিকা পালন হ্যাঁ। করে। এবং আমরা খুব ছোটোখাটো ব্যাপারগুলো আছে যেগুলো আমরা মেনটেন করে চলি এবং আমাদেরকে ফেস করতে হয়, দুটো কিন্তু রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ধরো খুবই মিনিমাম কিছু কিছু জিনিস, যেমন তুমি বলছিলে তোমার বাচ্চা রয়েছে, হ্যাঁ। এত ছোট বাচ্চা, তাকে রেখে এখন তুমি যেহেতু অফিসে কাজ করছো কিছুটা তোমার রিলিফ কিছুটা হ্যাঁ রয়েছে। হেল্প হয়েছে। কিন্তু তোমাদের ওয়ার্ক টাইমিং কি কেমন ধরনের হয়? এখন তো অফিসে মানে 7:30 থেকে 11:30, আচ্ছা তারপর আমাদের লাঞ্চ ব্রেক দেয়, হুম। তারপর 1:30 থেকে 5টা। আচ্ছা আচ্ছা, মানে 7:30, সকাল 7:30টায় চলে যেতে হয়। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা বলবো যে কোনো ধরনের যে চাকরি বা জব রয়েছে সব কিছুরই নিজস্বতা কিছু আমাদের প্রমাণ করতে হয়। হ্যাঁ। এবার আমি একটু যাব অন্যদিকে, যে ধরো যে এই যে তোমাদের অফিসে কাজ করাটা, অফিসে কাজ করাটা একটা সময় পর শেষ হবে, হ্যাঁ, হ্যাঁ, তোমরা অবশ্যই। লাইনে যাবে। হ্যাঁ, তো লাইনে যাওয়ার যে ব্যাপারটা সেটাকে নিয়ে কেমন? আমাদের বন্ধু হয় যে আমি তো এমন নয় যে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম বা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, তোমরা একটু ট্রেন নিয়ে বেরোচ্ছ। ওটার জন্য তো আমাদের প্রপার ট্রেনিং আছে অলরেডি। আচ্ছা, হ্যাঁ, তো সেভাবে মেন্টালি সবাই প্রিপেয়ার্ড আমরা যে আমাদের কোনো না কোনো মানে আজকে না হয় কালকে যেতে হবে। লাইক হুম। এখন আমাদের আমরা তো পারছি না, হ্যাঁ। আমাদের কিছু পার্সোনাল রিজনে, যেমন ও বাচ্চা নিয়ে যেতে পারছি না, আমিও আমার বিভিন্ন পার্সোনাল রিজনে যাচ্ছি না। তো একটু টাইম পরে আমরা আবার যাব, মেন্টালি প্রিপেয়ার যে হ্যাঁ আমরা এই টাইমের পর লাইনে চড়বো। অবশ্যই আমরা ফিউচারে লাইনে যাব, যেহেতু আমাদের ডেজিগনেশন সিনিয়র সিটিজেন লোক, আমরা ডেজিগনেশন নিশ্চয়ই কাজ করব। আমাদের যার পার্সোনাল যারা এখন পারছি না, যেমন আমার বেবি আছে, ওরও কিছু রিজন আছে, এই লাইনে আমরা অবশ্যই ফিউচারে লাইনে কাজ করব। ওটাও তো একটা এক্সপিরিয়েন্স লাইনে কাজ করতে। আমরা ট্রেনিং আছে, আমরা এলার করেছি, আমরা ইঞ্জিনেও উঠেছি, পুরো ট্রেনিং আছে। জাস্ট আবার লাইনে ওঠার আগে আরেকবার একটু ট্রেনিংটা রিমাইন্ড করতে হয়, ওটা আমাদের রুলস আছে, তারপর আমরা লাইনে কাজ করবো। তো সেখানে এবার আমি আমি আর একটা কথা বলতে চাই, নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই। লাইনে কাজ করতে ইচ্ছা আছে। ভবিষ্যতে যদি আমাদের আগরতলা মানে ভালো একটা লবি হয়, তাহলে আমাদের পোস্টিং হবে, তো হোম স্টেশন থেকে আমাদের লাইনে কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে। মানে এখানেই সব ফ্যামিলি লাইফ এখানে থাকবে খুব। মানে এখন তো আগরতলা কোনো লবি নেই, ত্রিপুরাতে কোনো লবি নেই, আমাদের মানে নিয়ারেস্ট লবি হচ্ছে না আর কি এখানে, যার জন্য আমাদের বদরপুর রেখে দিয়েছে, কারণ এখানে কোথায় আনবে, আমাদের তো অফিস নেই। অফিস নেই, আমাদের এখন নিয়ারেস্ট লবি কিন্তু বদরপুর। যদি আগরতলা একটা লবি হতো বা ডিভিশন যেটাই হোক, আমাদের মানে সবার জন্য, ত্রিপুরার প্রায় অনেকজন আছে, 40 জনের মতো এখানে জব করি। আচ্ছা, হ্যাঁ, আরো বেশি হবে, মানে ছেলে মেয়ে মিলিয়ে। মেয়ে 3 জন আর বাকি সব ছেলে। আচ্ছা 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 আচ্ছা, আর নতুন মেবি আরেকজন মেয়ে আসবে আরো 1-2 জন পেয়েছে জব, অন্যখানে আছে আর কি, ত্রিপুরাতে ওরাও আসবে। তো যদি সবার জন্য অনেক হেল্পফুল হয়, যদি আগরতলা কোনো লবি বা ডিভিশন হয়, এখান থেকে তো লাইনে কাজ করা আমাদের অনেক ইজি হবে। আমার ভীষণ ভালো লাগছে একটা কথা, যে আমরা সাধারণত ভাবি যে আমরা বোধহয় ঠিক অন্ধের মতো চলছি, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা জায়গায় গিয়ে আমাদের যে ডেভেলপমেন্টটা আছে সেটা স্টাক হয়ে যায়, মানে থেমে যায়, আমরা মনে করি আর কি সেটা। কিন্তু সেটা নয়। কেন কি আমি তোমাদেরকে দেখে বুঝতে পারছি কেন কি এতগুলো ছেলে মেয়ে, শুধু মেয়েরা নয়, এখানে যদি আমরা ছেলেদেরকেও ইনক্লুড করি তাহলে একটা হিউজ নাম্বার অফ পিপল আমাদের কিন্তু ওইখানে কিন্তু তারা চাকরি করছেন, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই যে টিআইটি থেকে তোমরা ডিগ্রিটা নিয়েছো, পাস আউট হয়েছো, সেখানটারও ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এটা বলতে চাই যে যারা ভাবছো যে একটু আউট অফ দি জায়গা থেকে সরে গিয়ে আমরা কাজ করতে চাই, তাদের জন্য কিন্তু এই রাস্তাগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ, প্রতিটা জায়গায় নিজেকে একদম সেই জায়গায় নিয়ে যেতে গেলে পরিশ্রমের প্রয়োজন রয়েছে, পরিশ্রমের প্রয়োজন রয়েছে, ডেডিকেশনের প্রয়োজন রয়েছে, সেটা আমাদের ছেলেমেয়েরা অবশ্যই দেবে। হ্যাঁ, এখন তো ডে বাই ডে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তো তোমাদের আবার জায়গায় চলে আসি, যে যখন তোমরা লাইনে কাজ করবে তখন তো করবে। এখন একটা কথা বলছি, যেটা বলছিলে যে ট্রেনিং তোমাদের হয়ে গেছে, এবং ট্রেনিং তো মাস্ট, এটা তো ট্রেনিং করতেই হয়, একদমই অসম্ভব, কারণ টেকনিক্যাল ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার, তো সুতরাং ট্রেনিং মাস্ট। ট্রেনিং করার পর, যখন প্রথম দিন ট্রেনিং করার পর বা ফার্স্ট ডেতে যখন তোমরা কি এখন অব্দি কোনোদিনও লাইনে গেছো? হ্যাঁ, একদিন গেছি এলার করতে। হ্যাঁ, লাইনে গেছি। আচ্ছা, লাইনের থেকে যখন বেরোচ্ছ বা পরবর্তী সময়ে যখন বেরোবে, এটা প্রশ্নটা আমার একটু ভবিষ্যৎ পরিকল্পনার দিকে, একটু স্বপ্নের মতো আর কি। নিজেকে একটা সেলিব্রিটি মনে হবে না যে সাধারণত মানুষ ছেলেদেরকে দেখে ওই সিটে, মেয়েদেরকে একটু তো অন্যরকম ফিলিংস আসে, কারণ সবাই দেখে মানে ট্রেন নিয়ে যায় আসে,
লোকো পাইলট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দুজনেই ছেলে থাকে বা মেল থাকে। তো আমরা যখন নিজে যাই আমাদেরকে একটু ভালো লাগে যে একটু অন্যরকম হয়। সবাই তো মানে সবসময় ছেলেদেরকে দেখে, হ্যাঁ আমাদেরকে দেখলে ওরাও একটু ইন্সপায়ার হয়ে পারে, মেয়েরাও ট্রেন চালাতে পারে, এই লাইনে এখন মেয়েরাও আছে। আর এই পোস্টটাই ইউনিক, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলেদের জন্য পোস্টটা খুবই গর্বের ব্যাপার। তো আমরা মেয়ে হয়েও যেহেতু এই লাইনে আসতে হয়, তো আমাদের জন্য আরো বেশি Proud feel করা উচিত। একদম একদম। তাহলে এটা বলা যায় যে আমাদের যে এই যে একটা ব্যারিয়ার রয়েছিল না, যে ছেলেদের জন্য এইগুলো কাজ, মেয়েদের জন্য এই কাজগুলো, এগুলোর মধ্যে এখন আর ব্যারিয়ার না, নেই। এখন বেরিয়ে এখন তো মেয়েরাও সব পারে। আমরা সাধারণত দেখি সাধারণ ব্যাপারে যখন আমরা কাউকে এখনো যখন ড্রাইভিং সিটে, এমনিতে গাড়িতে যখন ড্রাইভিং সিটে কাউকে দেখি কোনো মেয়েকে, তখন কিন্তু একবার হলেও আমরা ভাবি বাবা মেয়েটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু ওটাই আমি বলছি। প্রথম মানসিকভাবে আমরা যদি মেয়েও, তারপরেও কিন্তু আমাদের এটাই আমাদের ভাবনায় আসে যে বাবা এই মেয়েটি গাড়ি চালাচ্ছে। কিন্তু তারপরে কিন্তু ঘটনাটা হয় যে গাড়ি থেকে আরেকটু উপরের দিকে, মানে রেল, মানে ট্রেনের দিকে তোমরা চলে গেছো। তো আচ্ছা, বাড়ির লোকের কথাবার্তা বা বাড়ির লোকের ভাবনা কি তোমাদের এই চাকরি নিয়ে? কেউ কি কোনোদিনও বলেছে বা এমন কোনো এক্সপিরিয়েন্স করেছো যেটা বলা যায় যে কোনো ভালো এক্সপিরিয়েন্স, কোনো খারাপ এক্সপিরিয়েন্স কিছু একটা? খারাপ তো বলবো না, সবই ভালো। সবাই খুবই প্রশংসা, মানে খুবই কি বলবো গর্বিত যে এমন একটা ইউনিক পোস্ট, নর্মাল তো না এটা, না সবাই মানে তার জন্যই আমরা এখানে। একদম এটাই। আমার এখনো মনে আছে তখন আমার বাবা ছিলেন, এখন তো নেই। আচ্ছা, যাই হোক, আমি যখন জয়েনিং লেটার পেলাম সবথেকে বেশি খুশি কিন্তু আমার বাবা হয়েছিল। বাবা এখন নেই। বুঝতে পারছি। আমি এই ফিলিংটা বা এই আবেগটাকে বাবা নেই বলবেন না, আছেন। উনি আপনাকে এইভাবে তৈরি করে দিয়ে গেছেন যে আপনি এভাবে নিজেকে দাঁড় করাতে পেরেছেন, আজকে বাবার নাম এখানে উজ্জ্বল করতে পেরেছেন। আমার মনে হয় কোনো ধরনের ফ্যামিলি গেট টুগেদার যেগুলো হয় সাধারণত, সেখানে যখন আপনারা যান, ছেলেমেয়েরা জিজ্ঞেস করতে আসে যে কীভাবে আমরাও তোমাদের মতো এগিয়ে যেতে পারবো। আমার বাবা, আমি যে বাবার কথা বলতে চাই, আমার বাবা কিন্তু খুব খুশি হয়েছেন, একটু অন্যরকম পোস্ট। আমার বাবা একটু টিচার ছিলেন, তার জন্য বিভিন্ন মানে লাইনের সম্বন্ধে নলেজ ছিল। তো মানে এই যে রেলওয়ে বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট, বাবা কিন্তু খুব খুশি ছিলেন যে আমি একজন মেয়ে হয়ে একটু অন্যরকম মানে লাইন চুজ করতে পেরেছি। আমার বাবার সেই এটা এখন মনে পড়ে গেল। হ্যাঁ, একদম একটু অন্যরকম অভিজ্ঞতা। একদম। সে তো আমার মা বাবা সবাই খুবই গর্বিত, বা ইভেন আমার হাজব্যান্ডও খুবই প্রাউড যে আমি এই লাইনে আছি। একদম। আমাদের এই জায়গাগুলো আছে যেটা বলছিলেন যে আমরা যখন ভাবি যে একটু অন্য ধরনের পোস্টে আমরা যাব, আজকে ছেলে মেয়েরা যখন অন্য ধরনের পোস্টে যান, তখন বাবা মারা এতটাই বেশি সক্রিয় রয়েছেন, তারা এখন এতটাই বেশি সচেতন রয়েছেন, তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু নিজেরা রিসার্চটা করে নেন, যে নিজের যে গবেষণাটা ওরা করেন যে আমার ছেলে বা মেয়েটি যখন একটি লাইনে যাচ্ছেন, একটি কাজে যাচ্ছে, সেই কাজের প্রেক্ষাপটটা কি রয়েছে, সেখানে পরবর্তী সময়ে তার উন্নতির জন্য সে কতটা যেতে পারবে, কোথায় গিয়ে সে আটকে যেতে পারে, এগুলো সব কিন্তু ওরা কিন্তু ভাবেন। কিন্তু আমার ভালো লাগছে যে আপনাদের বাড়ির যারাই গার্জিয়ানরা রয়েছেন বা আমাদের ছেলেমেয়েরা যারা এই ধরনের একটু অন্য ধরনের ব্যতিক্রমী জায়গায় যান, এটার মধ্যে তো চ্যালেঞ্জেসও অনেক রয়েছে না? হ্যাঁ, চ্যালেঞ্জেস অবশ্যই রয়েছে। তাও একটা ফিমেলের জন্য অনেক বেশি চ্যালেঞ্জেস থাকে। লাইনে কাজ করা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি লাইনে কাজ খুবই কঠিন, খুবই টাফ। ছেলে মেয়ে বোধ দুজনের জন্য, বোধ উভয়ের জন্য খুবই টাফ। তো আমাদের জন্য তো যেমন কোনো একটা জার্নি যদি বদরপুর থেকে শুরু হয় আগরতলা অবধি, তাহলে কিন্তু কন্টিনিউ আমাদেরকে মানে অ্যাক্টিভ থাকতে হয়। 4 ঘন্টা হোক বা 4.5 ঘন্টা জার্নি, একদম অ্যালার্ট থাকতে হয়। কন্টিনিউ সামনের দিকে দেখে আমাদেরকে সিগন্যাল দেখে চলতে হয়। একটা সিগন্যাল মিস করলে তো বাবা রে বাবা, বিরাট একটা বিরাট ব্যাপার। এটা তো মানে খুবই মানে মারাত্মক ঘটনা। একটা সিগন্যাল পাস মানে তোমার জব ওখানেই শেষ, কোনো আশা নেই ওইটার। অ্যাকচুয়ালি ভীষণ আমি যেটা পড়েছি যতটা লোকো পাইলটের সম্বন্ধে, ভীষণ রেসপন্সটা ভীষণ ক্লিয়ার এবং একদম ডিস্টিংক্ট থাকতে হবে। তোমার যে কোনো প্রতিক্রিয়ার সাথে সাথে তোমাকে কিন্তু ব্যক্ত করতে হবে, এবং তোমার একদম তুমি ফিজিক্যালি একদম অনেকটা ফিট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হয়। যে কোনো মানে তোমার কোনো প্রেশার থাকতে পারবে না। মেন্টালি প্রেশার থাকলে তোমার তুমি সিগন্যাল মিস করে যাবে না। এটা এরকম ডিউটি, মানে বাড়ি থেকে বের হওয়ার আগে বাড়ির সকল ধরনের সমস্যা এখানে রেখে তারপর ডিউটি যেতে হয়। মানে বাড়ি থেকে ট্রেন নিয়ে যাব, এখানে অনেক প্যাসেঞ্জার থাকে, এতজন প্যাসেঞ্জারের দায়িত্ব কিন্তু লোকো পাইলটের উপরেই থাকে। তার জন্য আমাদেরকে 100% অ্যালার্ট থাকতে হয়। আর এক সিগন্যাল, ট্রেন তো পুরোটাই সিগন্যালের উপরে চলে, যেহেতু একদম 100% কারেক্ট বলতে হয়।
ভীষণ ভালো লাগছে। কেন কি আমার যত কথা বলছি তত আরও বেশি ভালো লাগা তৈরি হচ্ছে। কেন কি আমরা সাধারণত দেখি যারা বর্ডারে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের দেশের জন্য কাজ করছেন এবং দেশকে রক্ষা করার জন্য কাজ করছেন। আমাদের দেশের আমরা সকলে যেন খুব নিশ্চিন্তে ঘুমোতে পারি তার জন্য কিন্তু তারা অ্যালার্ট হচ্ছে। এবং দেখুন একদম একদম সাইমেলটেনিয়াসলি কিন্তু সমানভাবেই কিন্তু যারা ট্রেনে আজকে এত সুন্দরভাবে সামনাসামনি কথা হচ্ছে দেখে আরও বেশি বেশি সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে কতটা নিজেকে সক্রিয় রাখতে হয় সেই জায়গাতে, নিজের শারীরিক মানসিক ক্ষমতাটাকে কতখানি নিজের হাতে রাখতে হয়, যে এতগুলো লোকের দায়িত্ব আমার মাথায় রয়েছে। সেটা আমরা জানতাম, মানে আমরা যখন ট্রেনে বসি আমরা জানি কেউ না কেউ ট্রেনটা চালাচ্ছে, কিন্তু আজকে তোমাদের সাথে সরাসরি কথা হয়ে সেটা আরও বেশি মনে হচ্ছে বাড়ির কথা বাড়িতেই ফেলে রেখে বাড়ির কথা বাড়িতেই, বাইকটা ডিউটিতে নিয়ে গেলে হবে না। মানে কোনো সময় এমন হয় যে কোনো অসুস্থতা হয়েছে, ভীষণভাবে এত কাজ করতে যেতে হয়েছে, কিন্তু নিজেকে সেকেন্ডারি রেখে প্রাইমারি নিজের কাজটাকে রাখে। হ্যাঁ অবশ্যই এই লাইনে কিন্তু একদম প্রাইমে আমাদের জব আগে, তারপর ফ্যামিলি লাইফ। ডিউটিতে গেলে একদম মানে ফার্স্ট প্রায়োরিটি ডিউটি। ইভেন আমাদের ডিউটিতে মোবাইল পুরো অফ থাকে। আচ্ছা, ডিউটি অন করার সাথে সাথে মোবাইল সব অফ, এরকম। ডিউটি শেষ হওয়ার পর বাড়ি থেকে কোনো ইমার্জেন্সি আসলেও তুমি খবর পাবে না, তোমার আফটার ডিউটি তুমি খবর পাবে যে হ্যাঁ বাড়িতে কোনো ইমার্জেন্সি। এটাও তো একটা বিরাট ব্যাপার না, একটা যে কোনো মানুষের জন্য। তার মধ্যে তোমরা যখন যেহেতু মেয়ে এবং আপনি একজন মা রয়েছেন, তো সুতরাং একটা ইমার্জেন্সি, একটা বাচ্চারই কিছু একটা প্রবলেম হলো বা কিছু একটা খবর যদি দিতে হয়, তাহলে সেই সময়টাকে অপেক্ষা করতে হবে। আমাকে সময়টাকে ডিউটি শেষ হবে তারপর কোনো কথা, অল্টারনেটিভ কোনো আর চান্স নেই। তাহলে কতটা ডেডিকেশন থাকে একটা জবের প্রতি আপনারা বুঝতেই পাচ্ছেন। যারা আমাদের সাথে রয়েছেন, যারা দেখছেন, তারা বুঝতেই পাচ্ছেন যে কতটা ডেডিকেশনের সাথে এই কাজটা করতে হয়। মানে শুধুমাত্র চাকরিটা পেয়ে গেলাম তা কিন্তু না। এর জন্য তো এই চ্যালেঞ্জেস থাকে, এই জবে প্রত্যেকটা দিন এক এক রকম চ্যালেঞ্জ। তার জন্য তো এই লাইনটা একটু এরকম না আমি জব পেয়ে গেছি মানে সারা জীবন চলবে এরকম না। আমার একটা ভুলের জন্য আমার জবটা আজকেই যেতে পারে। বাবা, শুধু ভুলে মানে চাকরি যাওয়ার ভয় থেকেও বেশি আমার ভালো লাগছে আপনাদের যে এই যে সমর্পণটা নিজেদের কাজের প্রতি, এটা ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো লাগছে। যাই হোক, আর নেক্সট কি স্বপ্ন দেখেন এই কাজ নিয়ে, এই চাকরিটাকে নিয়ে? নেক্সট তো যা যা প্রমোশনে হয়, প্রমোশন নিয়ে এলপিজি, মানে আমরা তো এখন দুজনই সিনিয়র এলপি আছে, তাহলে ফিউচারে অবশ্যই আমরা দুজনই এলপিজি মানে লোকো পাইলট পোস্টে প্রমোশন নেব, তারপর লাইনে কাজ করব। এইটাই মানে একটা, এবং আপনাদের খুব ইচ্ছে বা খুব স্বপ্ন রয়েছে যে ত্রিপুরাতে যদি একটা তাহলে আমাদের জন্য সুবিধা হতো, আপনাদের জন্য তো হবেই, সাথে সাথে অন্যদের জন্য। বলছি না, ত্রিপুরা থেকে অনেকজন ছেলে মেয়ে এসে ওখানে জব করে, সবাই হেল্প অনেক মাত্রাটা অনেকটাই বেশি। কারণ সবাই আগরতলাতে বা ত্রিপুরাতে নেই এরকম লবি বা ডিপার্টমেন্ট, এর জন্য সবার পোস্টিং বদরপুর দেওয়া হয়েছে। আশা করছি পরবর্তী সময়ে যদি আমাদের এখানে হয়ে যায় তখন ছেলেমেয়েরা কিন্তু অনেকটাই লাভজনক জায়গায় থাকবে। তাই না? যদি লবি বা ডিভিশন হয় তাহলে তো আমাদের দেখি অন্য ছেলেমেয়েরাও ইন্সপায়ার্ড হবে। আর এটার ব্যাপারে না, এএলপির ব্যাপারে না, আমাদের পাওয়ার আগে না কেউ জানতোই না এত কিছু। ইভেন আমরা নিজেই জানতাম না যে বলছি না আছে। এটাই আমি বললাম একটু আগে যে আমাদের একটা খুব বদ্ধ ধারণা রয়েছে যে কিছু কিছু চাকরি যেগুলো আমরা করি বা দেখে থাকি, এগুলো ছাড়া আমাদের লাইফ একদম মানে একদম ত্রস্ত হয়ে যাবে, পড়াশোনা করে কী লাভ। কিন্তু পড়াশোনার যে প্রতিটা দিক এত সুন্দরভাবে উন্মোচিত করা যায়, সেটা বিভিন্ন ধরনের চাকরি যেগুলো এখন আমরা আজকে আলোচনা করছি সেগুলো থেকেও কিন্তু তোমরা যারা রয়েছে আমাদেরকে দেখছো, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে নিজের লাইফটাকে আবার নতুন করে সেটেল করা যায়, সাথে নিজের ডেডিকেশনটা রাখতে হবে খুব। যাই হোক, আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমাদের এই দুজনকেই, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, এবং সেই সকল ছেলে মেয়েদের যারা এই লাইনে আসতে চান তাদের জন্য কি বলবে তোমরা? একটু একজন করে শুনবো। প্রথম তোমার কাছে, যারা এই লাইনে আসতে চায় তাদের প্রসিডিউর কী থাকবে, তারা কিভাবে এগোবে, একটু যদি বলো। প্রথমত ওদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, উইদাউট টেকনিক্যাল তো এটাতে হবে না। তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট আসে আরআরবি এএলপি নামে, তো ওইটাতে অ্যাপ্লাই করতে হবে। ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে, অনলাইন অফলাইন যেখান থেকে পারে। এখন তো সবাই জানে যে কোথায় থেকে কী কী প্রিপারেশন নিতে হবে, এত কম্পিটিশন ইয়েতে সব স্টুডেন্ট সবাই অ্যালার্ট। তো ওইটাই তো কি বলে নোটিফিকেশন অ্যাপ্লাই করার পর এক্সাম দাও, ভালো করে এক্সাম দেবে,
তো ওইটাই। আর এক্সামের জন্য কিভাবে প্রিপারেশনটা নেবে একটু এই যে- জানতে। এখন তো সব ম্যাক্সিমাম অনলাইন প্রিপারেশন, অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মানে প্রিপারেশন নেওয়া যায়। তো রেলওয়ে প্রত্যেক বছর ক্যালেন্ডার রিলিজ করে, তো সেই ক্যালেন্ডার দেখে সিলেবাস দেখে তারপর অনলাইন মানে প্রিপারেশন আরামসে নেওয়া যায়। যেমন আমরাও অনলাইন প্রিপারেশন নিয়েছি, আমরা তো 2019 জব পেয়েছি, তখনই অনলাইন প্রিপারেশন। সবাই অ্যাডভান্স, এখন তো সবাই অ্যাডভান্স, সবাই জানে যে না, অনলাইনে তারপরেও অ্যাডভান্স হওয়া সত্ত্বেও আমরা যদি কিছু একটা দিশা নির্দেশ যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সেটা আরো বেশি সুবিধে হয়। এখন যেমন 1st to 10th অব্দি একটা জায়গা তোমরা পড়েছো, তার পরবর্তী সময় তোমাদের সায়েন্স স্ট্রিম ছিল এবং সায়েন্স স্ট্রিম থেকে তোমরা টেকনিক্যালি গেছো। টেকনিক্যাল অ্যাকচুয়ালি আমি ক্লাস 10 এর পর ডিপ্লোমা দিয়েছি। ডিপ্লোমার পর তারপর ডিগ্রি করেছি। আচ্ছা, ডিপ্লোমা তুমি তো করেছো ধলাই থেকে। হ্যাঁ, ধলাই এবং টিআইটি থেকে তোমরা ডিগ্রি করেছি। মানে যারা যারা এই লাইনে আসতে চাইছো, আমাদের এই দুজনকে দেখে যারা এখনো অনুপ্রাণিত বোধ করছো এবং আগামী দিনেও তাদেরকে দেখে আরো বেশি বেশি অনুপ্রাণিত হবে, আমরা চাইছি তোমাদের মতো অনেকেই আসুক এবং এখানে বসুক, আমাদের সাথে আমরা কথা বলি, যেন আমাদের ত্রিপুরার মেয়েরা আরো অনেক অনেক এগিয়ে যায় বিভিন্ন জায়গায়। কেউ না কেউ পার্বতী হবে, কোথাও প্রতিমা হবে এবং তাদেরকে নিয়ে আমরা আরো এমন অনেক অনুষ্ঠান করব। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আরও কিছু কি শেয়ার যদি করতে চান আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতো। আপনাদের জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল। আপনাদের যে স্বপ্নের উড়ান আছে, বলবো তো, স্বপ্নে তো আমাদের শুধু পাখাটা আমাদের কিন্তু শুধুমাত্র গজায় না, আমাদের সমাজ আমাদেরকে পাখা দিয়ে দেয়, আমাদের বাবা মা আমাদেরকে পাখা দিয়ে দেয়। সেই পাখাটা হচ্ছে আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা শক্তির পাখা। সেই পাখাতে আপনারা উড়ে একদম অনেক অনেক দূরে যান। খুব খুব ভালো থাকবেন, দুজনেই সুস্থ থাকবেন। ভারতবর্ষের মানচিত্রে নয়, শুধুমাত্র বিশ্বের মানচিত্রে ত্রিপুরাকে আরও বেশি উন্নত করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। আজকের এখানটায় শেষ করব আমাদের এই আলাপচারিতা এবং বলবো তোমরা যারাই এই লাইনে আসতে চাও, এতক্ষণ কথা বলছিলাম আমরা ওদের সাথে, তাদের যে বিভিন্ন রকমের টিপসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করবে এবং নিজের স্বপ্নের হাত ধরে উড়ান, সেটা যেন কোনো জায়গায় তোমাদেরকে কেউ থামাতে না পারে, সেই চেষ্টাই করবে। ভালো থাকবে সকলে। আজ আসি।